আমি তিশা। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শোনার পর হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন, অথবা কেউ কেউ হয়তো আমার জায়গাটায় নিজেকে বসিয়ে আমার অনুভূতিটা অনুভব করার চেষ্টা করবেন। সমাজ যে সম্পর্ককে স্বীকৃতি দেয় না, দেয়ালের ওপাশে যে সম্পর্কের নাম দেওয়া হয় পাপ, আজ আমি সেই নিষিদ্ধ আগুনের কথা বলবো। আমার আর আমার সৎ বাবার মধ্যরাতের সেই গোপন উপাখ্যান। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, কারণ এখানে আমরা বলি জীবনের না বলা সব গোপন কথা। চলুন শুরু করা যাক আজকের গল্প। আমার বাবা যখন মারা যান তখন আমার বয়স মাত্র 12। মা একটা হাতে সংসার সামলাতে পারছিলেন না, তাই বছর 3 পর মা দ্বিতীয় বিয়ে করেন। আমার নতুন বাবা মানে রাশেদ আঙ্কেল বয়সে মায়ের চেয়ে বেশ কিছুটা ছোট ছিলেন। দেখতে বেশ সুঠাম স্বাস্থ্যের অধিকারী, গায়ের রং ফর্সা আর চোখে মুখে একটা ভদ্রচিত ভাব। প্রথম আমি ওনাকে সহ্যই করতে পারতাম না। মনে হতো এই লোকটা আমার বাবার জায়গা নিতে এসেছে। কিন্তু রাশেদ আঙ্কেল কখনো বাবার মতো আচরণ করার চেষ্টা করেননি, তিনি বরং বন্ধুর মতো মিশতেন। আমার পড়াশোনা, আমার আবদার সবকিছুতেই তিনি খেয়াল রাখতেন। এখন আমার বয়স 19, কলেজে পড়ছি। শরীরটা বাড়ন্ত হওয়ার সাথে সাথে নিজের মধ্যে অনেক পরিবর্তন টের পাচ্ছিলাম। আয়নার সামনে দাঁড়ালে নিজের দিকে তাকিয়ে নিজেই মাঝে মাঝে মুগ্ধ হয়ে যেতাম। মা তার অফিসের কাজে ভীষণ ব্যস্ত থাকতেন, আর বাড়িতে বেশিরভাগ সময় থাকতাম আমি আর রাশেদ আঙ্কেল। ঘটনাটা গত বর্ষাকালের। মা অফিসের কাজে 3 দিনের জন্য ঢাকার বাইরে ট্যুরে গেছেন। বাড়িতে শুধু আমি আর রাশেদ আঙ্কেল। বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, জানালার কাঁচ ঝাপসা হয়ে আছে, আর ঘরের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে আছে। আমার পরদিন অঙ্কের ফাইনাল পরীক্ষা, কিন্তু ক্যালকুলাসের কয়েকটা চ্যাপ্টার কিছুতেই মাথায় ঢুকছিল না। রাত তখন 11টা বাজে। আমার পড়ার টেবিলে ল্যাম্প জ্বলছে। অঙ্ক করতে গিয়ে বারবার আটকে যাচ্ছি। রাশেদ আঙ্কেল ইঞ্জিনিয়ারিং পড়েছেন, তাই জানতাম উনি সাহায্য করতে পারবেন, কিন্তু এত রাতে ওনার ঘরে যাওয়াটা কি ঠিক হবে? দ্বিধা কাজ করছিল, কিন্তু পরীক্ষার টেনশন আমাকে বাধ্য করল। আমি অঙ্কের খাতা আর বইটা বুকে জড়িয়ে ওনার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম। দরজাটা আধ খোলা ছিল। উঁকি দিয়ে দেখলাম উনি বিছানায় শোয়া হয়ে ল্যাপটপে কাজ করছেন। পরনে একটা পাতলা টি-শার্ট আর ট্রাউজার। টি-শার্টের হাতাগুলো পেশিবহুল বাহুর সাথে লেপ্টে আছে। আমি দরজায় টোকা দিলাম, আসবো? উনি চমকে তাকালেন, চশমাটা ঠিক করে বললেন, আরে তিশা, এত রাতে না ঘুমিয়ে কিছু হয়েছে মা? মায়ের অবর্তমানে উনি আমাকে মা ডাকলেও সেই ডাকের মধ্যে আজকের রাতে কেমন যেন একটা অন্য সুর ছিল, নাকি সেটা আমার মনের ভুল? আমি বললাম, আসলে কাল আমার এক্সাম, এই অঙ্কটা কিছুতেই মিলছে না, তুমি কি একটু দেখিয়ে দেবে? উনি ল্যাপটপটা সরিয়ে রেখে বিছানার পাশে জায়গা করে দিয়ে বললেন, এসো দেখি কোনটা। আমি ধীর পায়ে ওনার বিছানার পাশে গিয়ে বসলাম। উনি খাতাটা নিলেন। বাইরে তখন বাজে শব্দে আকাশ কেঁপে উঠছে। ঘরের আলোটা একটু কম পাওয়ারের। আমি ওনার খুব কাছে বসেছিলাম, এতটাই কাছে যে ওনার শরীর থেকে আসা আফটারশেভ লোশনের গন্ধটা আমাকে আচ্ছন্ন করে ফেলছিল। উনি কলম হাতে নিয়ে আমাকে অঙ্কটা বোঝাতে শুরু করলেন। দেখো, এই সূত্রটা এখানে এভাবে বসাতে হবে। উনি খাতায় লিখছিলেন আর আমি ওনার হাতের দিকে তাকিয়েছিলাম, কিন্তু আমার মন অঙ্কে ছিল না। আমার চোখ বারবার ওনার গলার কাছে, ওনার হাতের লোমশ পেশির দিকে চলে যাচ্ছিল। উনি যখন কথা বলছিলেন ওনার গলার স্বরটা কেমন যেন গভীর শোনাচ্ছিল। বৃষ্টির শব্দের সাথে ওনার ভারী গলার আওয়াজ মিলেমিশে এক অদ্ভুত মাদকতা তৈরি করছিল ঘরের ভেতর। হঠাৎ অঙ্ক বোঝাতে গিয়ে ওনার হাতটা আমার হাতের ওপর পড়ল। অনিচ্ছাকৃত ছোঁয়া, কিন্তু উনি হাতটা সরালেন না। আমার হাতটা বরফের মতো ঠান্ডা হয়েছিল ভরে আর উত্তেজনায়। উনি আলতো করে আমার হাতের ওপর চাপ দিয়ে বললেন, তিশা, তোমার হাত এত ঠান্ডা কেন? ভয় পাচ্ছ পরীক্ষার জন্য? আমি ঢোক গিললাম, বললাম, না, মানে একটু টেনশন হচ্ছে। উনি আমার চোখের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে বাবার স্নেহ ছিল না, ছিল অন্য কিছু, একজন পুরুষের দৃষ্টি। উনি বললেন, ভয় পেও না, আমি তো আছি। এই আমি তো আছি কথাটার মানে সেদিন অন্য রকম ছিল। আমি বুঝতে পারছিলাম পরিবেশটা ভারী হয়ে উঠছে। আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা হাতুড়ির মতো পিটপিট করছে। আমার উচিত ছিল উঠে চলে যাওয়া, কিন্তু আমি পারলাম না। কোনো এক অজানা আকর্ষণ আমাকে চুম্বকের মতো আটকে রেখেছিল। বৃষ্টির বেগ বাড়ল, হঠাৎ লোডশেডিং।
পুরো ঘর অন্ধকারে ডুবে গেল। শুধু জানালার বাইরে থেকে আসা রাস্তার ল্যাম্পপোস্টের আবছা আলো আর বিদ্যুৎ চমকের ঝলকানিতে ঘরটা রহস্যময় হয়ে উঠল। অন্ধকারে আমি নড়তে পারছিলাম না, উনিও চুপ। আমি অনুভব করলাম উনি আমার আরও কাছে সরে এসেছেন। ওনার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। একটা শিরশিরানি অনুভূতি মেরুদণ্ড বেয়ে নিচে নেমে গেল। অন্ধকারেই উনি ফিসফিস করে বললেন, তিশা, তুমি কি ভয় পাচ্ছ? আমি খুব ক্ষীণ স্বরে বললাম, না, কিন্তু আমার গলা কাঁপছিল। উনি সেটা বুঝতে পারলেন। অন্ধকারে ওনার হাতটা আমার পিঠের ওপর দিয়ে ধীরে ধীরে ওপরে উঠল। আমার শরীরটা অবশ হয়ে আসছিল। উনি যখন আমার কাঁধে হাত রাখলেন, আমি নিজের অজান্তেই ওনার বুকের দিকে হেলে পড়লাম। তিশা, উনি আমার নামটা ধরে ডাকলেন, কিন্তু এবার গলায় কোনো শাসন নেই, আছে শুধু তীব্র আকাঙ্ক্ষা। আমি কিছু বলার আগেই উনি আমাকে ওনার দিকে ঘুরিয়ে নিলেন। অন্ধকারেও আমি ওনার চোখের উজ্জ্বলতা দেখতে পাচ্ছিলাম। উনি আমার মুখের খুব কাছে চলে এলেন। আমাদের নাক প্রায় একে অপরের সাথে লেগে আছে। ওনার নিঃশ্বাসের গরম বাতাস আমার ঠোঁটে এসে লাগছে। এই মুহূর্তটার জন্য হয়তো অবচেতন মনে আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। সমাজ, নীতি, নৈতিকতা সব কিছু তখন তুচ্ছ মনে হচ্ছিল এই মুহূর্তে এই মানুষটার সান্নিধ্য ছাড়া আমার আর কিছুই চাই না। উনি যখন আমার কোমরে হাত রাখলেন, আমার পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। ওনার স্পর্শে এমন এক জাদু ছিল যা আমাকে পাগল করে দিচ্ছিল। আমি নিজের অজান্তেই ওনার টি শার্টটা খামচে ধরলাম। উনি ফিসফিস করে বললেন, এটা ভুল হচ্ছে তিশা। কিন্তু ওনার কাজ ওনার কথার উল্টো ছিল। উনি আমাকে আরও নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিলেন। আমার শরীর কাঁপছিল। আমি অস্ফুট স্বরে বললাম, হোক ভুল, আমি আর পারছি না। আমার এই কথাটাই যেন বারুদে আগুন দিল। উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ওনার শক্ত হাত দুটো আমাকে জাপটে ধরল। ওনার ঠোঁট যখন আমার গলার ভাঁজে উষ্ণতা ছড়াতে শুরু করল, আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো আমি যেন শূন্যে ভাসছি। বাইরে তখন প্রলয়করী ঝড়, আর ঘরের ভেতর আমাদের দুজনের শরীরের ঝড়। উনি আমাকে বিছানায় শুইয়ে দিলেন। আমার অঙ্কের খাতাটা মেঝেতে পড়ে গেল, কলমটা গড়িয়ে গেল খাটের নিচে। কিন্তু সেদিকে তাকানোর সময় আমাদের কারোরই ছিল না। ওনার শরীরের ভারে আমি পিষে যাচ্ছিলাম, কিন্তু সেই ব্যথার মধ্যেও এক তীব্র সুখ ছিল। ওনার প্রতিটি স্পর্শ আমাকে নতুন করে চেনাচ্ছিল নারী শরীরের রহস্য। উনি যখন আমার শরীরের ভাঁজে ভাঁজে হাত বুলিয়ে দিচ্ছিলেন, আমার মুখ দিয়ে গোঙানির মতো শব্দ বেরিয়ে আসছিল। আমি ওনার চুলে হাত ডুবিয়ে দিলাম, ওনাকে আরও কাছে টেনে নিলাম। সেই রাতে বৃষ্টির শব্দকে ছাপিয়ে গিয়েছিল আমাদের দীর্ঘাশ্বাসের শব্দ। মাঝরাতে সৎ বাবার ঘরে অঙ্ক শিখতে এসে আমি জীবনের এমন এক অঙ্ক কষতে শুরু করলাম যার ফলাফল সমাজ কখনো মেনে নেবে না। কিন্তু সেই নিষিদ্ধ আনন্দের কাছে সমাজের সব নিয়ম সেদিন হার মেনেছিল। ভোরবেলা যখন বৃষ্টি থামল, তখনও আমরা একে অপরের বাহুবন্দী। জানালার ফাঁক দিয়ে আসা ভোরের আলোতে আমি ওনার মুখের দিকে তাকালাম। ঘুমে ওনাকে খুব নিষ্পাপ দেখাচ্ছিল, কিন্তু আমি জানতাম গত রাতের পর থেকে আমাদের সম্পর্কটা আর আগের মতো নেই। সকালে মা ফোন করেছিলেন। আমি খুব স্বাভাবিকভাবে কথা বললাম, যেন কিছুই হয়নি। কিন্তু রাশেদ আঙ্কেল যখন ব্রেকফাস্ট টেবিলে আমার দিকে তাকালেন, আমাদের দুজনের চোখাচোখিতে একটা বিদ্যুৎ খেলে গেল। মা ফিরে আসার পর আমাদের এই লোকচুরি ছাড়া আরও বেড়ে গেল। মা যখন রান্নাঘরে থাকতেন বা বাথরুমে, আমরা তখন সুযোগ খুঁজতাম একটু ছোঁয়ার, একটু কাছে আসার। মাঝে মাঝে রাতে পানি খাওয়ার নাম করে আমি ওনার ঘরের দিকে যেতাম। উনিও দরজায় দাঁড়িয়ে থাকতেন। আমাদের এই সম্পর্কটা এখন এক গভীর আসক্তিতে পরিণত হয়েছে। ভয় হয়, খুব ভয় হয়, যদি মা জেনে যান, যদি সমাজ জেনে যান। কিন্তু সেই ভয়ের সাথে মিশে আছে এক নিষিদ্ধ উত্তেজনা, যা আমাকে বারবার সেই অঙ্কের খাতা নিয়ে ওনার ঘরে যেতে বাধ্য করে। বন্ধুরা, এই ছিল আমার জীবনের গল্প। আমি জানি না এই সম্পর্কের ভবিষ্যৎ কি। হয়তো কোনো একদিন সব শেষ হয়ে যাবে, হয়তো ধরা পড়ে যাব। কিন্তু যে অনুভূতি আমি পেয়েছি, তা কি ভুল নাকি ঠিক, সে বিচারের ভার আপনাদের ওপরই ছেড়ে দিলাম।